নমস্কার, যুক্তি তর্ক সঙ্গে অর্কয় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। 24শে জুন তারিখটা আপনারা মনে রাখবেন। 24শে জুন বিকেল 4টে নবান্নের সভাঘরে মুখ্যমন্ত্রী একটি ঐতিহাসিক বক্তব্য রেখেছিলেন। সমাজ মাধ্যমে সরাসরি সম্প্রচারের সুবাদে বঙ্গবাসী তা প্রত্যক্ষ করতে পেরেছিল। উপস্থিত আমলা, মন্ত্রী, মহানাগরিকদের তুলোধনা করেছিলেন মুখ্যমন্ত্রী। তার সেই অমৃত বচনগুলো এখনো কানে বাজে। আমি টাকা তোলার ওস্তাদ চাই না, আমি জনসেবক চাই। সুজিত কম্পিটিশন করে লোক বসাচ্ছে। কলকাতায় বাংলা ভাষায় কথা বলার লোক কমে যাবে। আমি নিজের দলের ব্লক সভাপতিকে সরকারি জমি জবরদখল করার অভিযোগে গ্রেপ্তার করেছি। আরো নানাবিধ তার অমৃত বচন। 24শে জুনের আগে পরেই চোপড়ার জেসিবির কথা জেনেছি। তার কিছুদিন পরে বহরমপুরের জায়ান্ট। এবার শুনলাম সোনারপুরের জামাল সক্রিয় কর্মী নাকি শাসক দলে। প্রাসাদোপম বাড়ির একতলায় সালিশি সভা বসাতো। সেখানে মহিলাদের পা শিকল দিয়ে বেঁধে বাঁশ পেটা করে অত্যাচার করত। জামাল। আবার কুলতলির সাদ্দাম, যার বাড়ির খাটের তলা থেকে সুড়ঙ্গ চলে গেছে খালে। যদিও সে শাসক দলের কর্মী কিনা কেউ জানে না, কিন্তু কুলতলির মতো জায়গায় প্রতারণার কারবার করছে। কোনো না কোনো রাজনৈতিক মদত ছাড়া এগুলো সম্ভব নয়। আর সর্বশেষ খোদ উত্তর কলকাতার বুকে তৃণমূলের যুব নেতার সঙ্গে কাউন্সিলরের বচসা। মহিলা কাউন্সিলর সপাটে চর কষিয়ে দিয়েছেন যুব নেতার গালে। পরস্পর বিরোধী অভিযোগ, তোলাবাজি, রংবাজি। পাড়ায় কেউ বাড়ি তৈরি করতে গেলে, ইট গাঁথতে গেলে নাকি কাউন্সিলরকে পয়সা দিতে হয়, যুবনেতা বলছেন। আবার যুবনেতার বিরুদ্ধে দল বিরোধী কাজের অভিযোগ তুলেছেন কাউন্সিলর। এই হলো ছবি। 24শে জুন মুখ্যমন্ত্রীর কথাটা মনে রাখুন আপনারা। আর তার কয়েকদিন বাদে এই ঘটনাগুলো ঘটেছে। আসলে মুখ্যমন্ত্রী যখন বলেন তখন তার নিজের ভাবমূর্তি উজ্জ্বল করার জন্য বলেন। তিনি নিজেও জানেন তার কথা এবং কাজের কোনো মিল হবে না, কারণ তার কথাকে তার দলের লোকেরাই খুব একটা গুরুত্ব দেবে না। কয়েকদিন পুলিশ প্রশাসন একটু তৎপর হবে, তারপর যে কে সেই। কারণ এই কলকাতার বুকের কাউন্সিলর এবং এই যুব নেতার কাজিয়া প্রকাশ্যে আমরা জানতে পেরেছি একদিন আগে, কিন্তু এই ধরনের ঘটনা অহরহ ঘটে কলকাতায়। হয়তো চরমারার ঘটনা আমরা জানতে পারি না, সারা রাজ্যে ঘটে। মাজারের সঙ্গে যুবর, তৃণমূলের বিভিন্ন গোষ্ঠীর দ্বন্দ্ব, কাউন্সিলরদের আয় বহির্ভূত সম্পত্তি, কি করেন তারা কেউ বলতে পারেন না। আগে হয় তারা বিড়ি খেতেন, এখন বিদেশি গাড়ি চড়ে ঘোরেন বা দামি এসইউভি চড়ে ঘোরেন। গলায় মোটা শোনাচ্ছেন, হাতে সোনার বালা, 10 হাতে 10টা আংটি, লেটেস্ট মডেলের আইফোন নিয়ে ঘুরে বেড়ান। 10 বছর আগে তারা কি ছিলেন, এখন কি হলেন, মানুষ সব দেখে। আর তখন যদি 24শে জুন মুখ্যমন্ত্রীর কথাগুলো আপনি মন দিয়ে একটু শোনেন এবং ভাবেন যে শতাব্দী শ্রেষ্ঠ রসিকতা ছাড়া আর তাকে কি বলবেন। রাজীব কুমার আবার ডিজির দায়িত্বে এসেছেন করে সাংবাদিক বৈঠকে তিনি বলেছেন, যখন তাকে প্রশ্ন করা ছিল, বিরোধী দলনেতা বলছেন এখানে আইনের শাসন নেই, তৃণমূলেরই শাসন চলছে, তৃণমূলেরই আইন চলছে, মানে শাসকের আইন।
পুলিশ মদত দিচ্ছে বিভিন্ন অসামাজিক কাজকর্মে। রাজীব কুমারের উত্তরটা কি? যে ট্রাম্পের উপর যখন প্রাণঘাতী হামলা হয় তখন কি আপনারা সেটাকে ইন্টেলিজেন্স ফেলিওর বলবেন? এই ধরনের ঘটনা ঘটতেই পারে, কিন্তু ঘটার পরে পুলিশ কি পদক্ষেপ নিচ্ছে সেটাই বিচার্য। এই কথাটা তিনি বলেছেন রাজ্যে বিভিন্ন জায়গায় গণপিটুনির ঘটনা বেড়ে যাওয়া। আমার বক্তব্য হচ্ছে ট্রাম্পের ঘটনার পিছনে কি ছিল সেটা FBI তদন্ত করে নিশ্চয়ই জানা যাবে। এটাকে লোন উলফ সিনড্রোম বলা হয়, যে এমন একজন অপরাধের কাণ্ড করলো যার কোনো অপরাধের ট্র্যাক রেকর্ড পর্যন্ত নেই। এই যে ছেলেটি 20 বছর বয়সী, ম্যাথসে যথেষ্ট দক্ষ, স্কলারশিপ পেয়েছিল, কোনো অপরাধের পূর্ব রেকর্ড নেই, একসময় রিপাবলিকান ছিল, পরে একটু লেফট লিনিং অর্গানাইজেশনের সঙ্গে যোগাযোগ বাড়ায়। লোন উলফ সিনড্রোম সব জায়গায় হতে পারে, কিন্তু মানুষ যখন নিজের হাতে আইন তুলে নেয়, গণপিটুনির ঘটনা যখন বাড়ে, তখন মানুষের মনে একটা বোধ হয়তো কাজ করে যে আমি প্রশাসনের কাছে গেলে বিচার পাবো না, সেই জন্যই আমি আইন নিজের হাতে তুলে নিচ্ছি। এটাকে সমর্থনযোগ্য নয়। প্রশাসনের কাছেই আপনাকে যেতে হবে, আইনের পথেই বিচার চাইতে হবে, এর কোনো অন্যথা যেন কোথাও না হয়। কিন্তু রাজীব কুমারের যে ব্যাখ্যা, সেই ব্যাখ্যার সঙ্গে আপনারা কি সহমত হলেন? শেখ শাহজাহানরা দাপিয়ে রাজত্ব করছে, চাষের জমিতে নোনা জল ঢুকিয়ে জমির চরিত্র বদল করছে, মাতৃশক্তিকে মধ্যরাতে পিঠে বানাবার জন্য ডাকছে, জেসিবির অত্যাচারে মানুষ অতিষ্ঠ হয়ে গেছিল, এগুলো পুলিশ প্রশাসন কি কিছু জানতো না? ব্যবস্থা তারা নেয়নি, কারণ এই সমস্ত দুষ্কৃতীদের পিছনে শাসক দলের মদত ছিল। পুলিশ যদি রং না দেখে অপরাধীদের ধরত, মানুষ আশ্বস্ত হতেন, তখন কেউ বলতো না যে আইনের শাসন নেই, শাসকের আইন আছে। যাই হোক, আজকে শিরোনাম বা থাম্বনেল কে দিয়েছে, অবশেষে ঝুলি থেকে বিড়ালটা বেরিয়ে পড়ল। মুখ্যমন্ত্রী যখন নির্বাচনী প্রচার করেছিলেন কয়েক মাস আগে, নিয়ম করে প্রতিটা জনসভায় বলতেন 10 লক্ষ চাকরি নাকি তিনি রেডি করে রেখেছেন, ওই সিপিএম বিজেপির লোকেরা আদালতে চলে যাচ্ছে, তাই তিনি চাকরি দিতে পারছেন না। 10 লক্ষ চাকরি নাকি রেডি করে রেখেছেন। বিরোধীরা মামলা করছে, বিরোধীরা পশ্চিমবঙ্গে চাকরির সুযোগ তৈরি হোক সেটা চায় না বলেই তিনি নাকি চাকরি দিতে পারছেন না। বাস্তবটা কি? 15ই জুলাই নবান্নে মুখ্য সচিব, অর্থ সচিব এবং অন্যান্য বিভাগীয় সচিবের উপস্থিতিতে একটা বৈঠক হয়। এখন তো সরকারি দপ্তরে ইচ্ছে মতো রিক্রুটমেন্ট করা যায় না, একটা হাই লেভেল এম্পাওয়ার্ড কমিটি আছে, মুখ্য সচিব এবং অর্থ সচিব, তাদের পৌরোহিত্যে এই বিষয়টা হয়। ধরুন কোনো দপ্তরের 50টা শূন্য পদ, সেই দপ্তরের সচিব সেই কমিটির কাছে এই শূন্য পদ পূরণের দাবি জানায়, তারপর কমিটি সবকিছু খতিয়ে দেখে হয় অনুমোদন দেয়, নয় অনুমোদন দেয় না। শিলিগুড়ি কমিশনারেটের 8টা থানা এবং কয়টা ট্রাফিক গার্ডের জন্য 436 জন সিভিক ভলেন্টিয়ারের Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision. পদ সৃষ্টির অনুমোদন চাওয়া হয়েছিল, তার জন্য খরচ হতো হয়তো 5 কোটি টাকা বছরে। স্কুল শিক্ষা দপ্তর 190টা পদের অনুমোদন চেয়েছিল, আরো কয়েকটি দপ্তর চেয়েছিল। বলা হয়েছে কি যে পদ শূন্য হলেই তড়ি ঘড়ি সেই শূন্য পদ পূরণ করতে হবে, এটা করা যাবে না। খুব দরকার হলে শূন্য পদের 50% পর্যন্ত পূরণ করা যাবে, সেটা তাও স্বরাষ্ট্র, স্বাস্থ্য, পূর্ত বিভাগের ক্ষেত্রে প্রযোজ্য। আসি যাই মাইনা পাই, হঠাৎ মুখ্যমন্ত্রীর মনে হয়েছে সরকারি কর্মচারীদের অনেকেই এই সংস্কৃতিতে বিশ্বাসী, এই সংস্কৃতি বন্ধ করতে হবে। তাই যে যে দপ্তরের উদ্বৃত্ত কর্মী আছে
তাদেরকে বিভিন্ন দপ্তরে পাঠানো হবে যেখানে কর্মী সংখ্যা কম আছে। আবার মুখ্যমন্ত্রী ওই 24শে জুনই বলেছিলেন যে উন্নয়ন পর্ষদ, দীঘা উন্নয়ন পর্ষদ, হলদিয়া উন্নয়ন পর্ষদ, এগুলোর কোনো কাজ নেই, এগুলো বন্ধ করে দেয় ভালো, ওখানকার লোকজনকে অন্য জায়গায় সরাবেন। সেটা মুখ্যমন্ত্রী করতে পারেন। যারা যেখানে উদ্বৃত্ত আছে কর্মী সংখ্যা, সেখান থেকে কর্মীদের নিয়ে অন্য দপ্তরে কাজে লাগানো যেতেই পারে, এর মধ্যে কোনো দোষের কিছু নেই। প্রশ্ন হলো, এত দেরিতে ঘুম ভাঙলো যে আসি যাই মাইনা পাই এই সংস্কৃতি এখনো চারিয়ে রয়েছে সরকারি কর্মচারীদের একটা অংশের মধ্যে। আবার এই সরকারি কর্মচারীরাই আপনার বিবিধ সামাজিক প্রকল্প রূপায়ণের প্রধান শক্তি বা চালিকা শক্তি। তারা 36% ডিএ কেন্দ্রীয় সরকারের কর্মচারীদের থেকে কম পায়। আরও কেন্দ্রীয় সরকার 4% বাড়ালে সেই ব্যবধানটা হিউমাঙ্গাস হবে, অর্থাৎ 40%। এখন মুখ্যমন্ত্রী বলছেন যে খুব প্রয়োজন না হলে নিয়োগ নয়, আর শূন্য পদের সর্বোচ্চ 50% পূরণ করা যাবে। কোনো নতুন ভবন নির্মাণ হবে না, এমনকি ভবনের মেরামতির কাজও করা যাবে না। যদি অত্যন্ত জরুরি হয় সেটা আলাদা কথা। এর কারণ কি? এর কারণ হচ্ছে অর্থ সংকট। তাহলে কি বলেছিলেন নির্বাচনী জনসভায়? 10 লক্ষ চাকরি দেবেন, মানে এরা তুড়ি মারবেন আর 10 লক্ষ লোকের চাকরি হয়ে যাবে। বিরোধীরা চাকরি হোক বাংলার ছেলেমেয়েদের চায় না। বাস্তব হচ্ছে এটাই, শূন্য পদের সর্বোচ্চ 50% পূরণ করা যাবে, সর্বোচ্চ 50%। এখন দেখুন পুলিশে কত শূন্য পদ, শিক্ষকদের কত শূন্য পদ, সরকারের দপ্তরের কত শূন্য পদ। স্থায়ী নিয়োগ প্রায় হয় না, হয় কন্ট্রাকচুয়াল এমপ্লয়মেন্ট। তারপরে আবার স্বপ্ন ফ্রি করলেন 10 লক্ষ চাকরি নাকি উনি দেবেন। কথায় ও কাজে যে কি বিস্তর অসঙ্গতি, বঙ্গবাসী কি সেটা বোঝেন? মুখ্যমন্ত্রী যখন নিজের কথাই কিছুদিন বাদে একটু ভাববেন, একটু শুনবেন, হয়তো নিজের মনেই হাসবেন যে ভোটের আগে কি মিথ্যা প্রতিশ্রুতি না দিয়েছিলাম। আসলে ভাঁড়ে মা ভবানী অবস্থা। বলুন তো, শেষ কবে মুখ্যমন্ত্রীর হাসি মুখের ছবি দেখেছেন আপনারা বিজ্ঞাপনে, কলকারখানার উদ্বোধনে? মুখ্যমন্ত্রী তো মনে করতে পারবেনই না, আপনারা কি মনে করতে পারবেন? কলকারখানা নেই, নতুন বিনিয়োগ নেই, কেন্দ্রের সঙ্গে পায়ে পা লাগিয়ে ঝগড়া। আজ ধরুন আয়ুষ্মান ভারত প্রকল্প যদি চালু হতো, তাহলে 40% আর্থিক দায়ভার রাজ্যকে বহন করতে হতো, 60% কেন্দ্র বহন করত। আমার স্বাস্থ্যসাথীর পুরো টাকাটাই রাজ্যকে দিতে হচ্ছে। তাহলে আয়ুষ্মান ভারত চালু হলে অসুবিধার কি হতো? সরকারের কাঁধে আর্থিক বোঝা একটু হলেও কমতো। এই যে ঐক্যশ্রী, কাগজে দেখলাম মার্চ মাসের পর থেকে ছাত্রছাত্রীরা ঐক্যশ্রী স্কিমে টাকা পাচ্ছে না। সংখ্যালঘু মেধাবী ছাত্রদের পড়াশোনার জন্য এই টাকা দেওয়া হয়। সর্বশেষ পরীক্ষায় 55% নাম্বার পেলে আপনি এন্টাইটেল। ডাক্তারি পড়ার জন্য 5 বছর ধরে বোধহয় বছরে 20,000 টাকা করে স্কলারশিপ দেওয়া হয়। উচ্চশিক্ষার জন্যও আছে। মার্চ মাসের পর থেকে নাকি সেই টাকা পাওয়া যাচ্ছে না। কাগজে রিপোর্ট দেখলাম। দেবেন কোত্থেকে? জিএসটির ভাগ, পেট্রোল ডিজেলের উপরে কর চাপিয়ে টাকা, মদের টাকা, আর কেন্দ্রীয় কর। এবার ষোড়শ ফিনান্স কমিশন কি বলবে? কেন্দ্রীয় করের কত শতাংশ রাজ্যগুলো পাবে, তার উপরই সব ডিপেন্ড করছে। সামাজিক কর্মসূচি আপনি চালাতেই পারেন, কিন্তু সেই কর্মসূচি চালানোর পুঁজিটা কোত্থেকে আসবে? শুধু ঋণ করবেন, ঋণ করবেন। বিরোধীরা অভিযোগ করে ফিনান্সিয়াল, এই এফআরএমবি, বাজেটারি ম্যানেজমেন্ট অ্যাক্ট, ফিনান্সিয়াল রেসপন্সিবিলিটি বাজেটারি ম্যানেজমেন্ট অ্যাক্ট, কত
ঋণ করা যাবে বাজার থেকে, তার একটা ঊর্ধ্ব সীমা আছে। বিরোধীদের অভিযোগ সেই ঊর্ধ্ব সীমা পেরিয়ে গেছে রাজ্য। আপনার কলকারখানা না হলে আপনার পক্ষ থেকে আপনার রাজস্ব আদায়ের সম্ভাবনা কমবে। কত আপনি পেট্রোল ডিজেলের উপর ওই 1 টাকা করে বাড়াবেন? বাড়িয়ে দিলেন তো, বন্ধ করে তুলে দিয়েছিলেন, বাড়িয়ে দিলেন। জমি বাড়ি রেজিস্ট্রেশনে একটা ছাড় ছিল, সেটাও উঠে গেছে। যদি আপনার শিল্প না হয়, কলকারখানা না হয়, আর কেন্দ্রের সহযোগিতা না থাকে, তাহলে সাস্টেনেবল ডেভেলপমেন্ট আপনার পক্ষে করা সম্ভব নয়। আজকে আপনি লক্ষ্মীর ভাণ্ডার, কন্যাশ্রী, স্বাস্থ্যসাথী, ঐক্যশ্রী এইসব প্রকল্প চালাচ্ছেন। আমি লক্ষ্মীর ভাণ্ডারের বিরোধী নই, কন্যাশ্রীরও বিরোধী নই, কিন্তু অবস্থা তো ভাড়ে মা ভবানী। আপনি কিভাবে টাকাটা জোগাড় করবেন এগুলো চালাবার জন্য? এখন আপনার মনে হচ্ছে খরচ কমানো, তাই বলছেন পাখা আলোর ব্যবহার বন্ধ করতে হবে, এসির ব্যবহার বন্ধ করতে হবে। কেন আপনি বলেছিলেন? আপনি কি জানতেন না রাজকোষের অবস্থা কি? নির্বাচনের আগে প্রচারে যে 10 লক্ষ আপনি নতুন চাকরি দেবেন, আর বাস্তবটা হলো এই, খুব প্রয়োজন না হলে কোনো নতুন নিয়োগ হবে না। শূন্য পদের সর্বোচ্চ 50% পূরণ হবে, সর্বোচ্চ। যদি 10% পূরণ করে কাজ চালিয়ে নিয়ে যায় সেটাই হবে। অসমে দেখুন কত চাকরি দিয়েছেন হিমন্ত বিশ্ব শর্মা। উড়িষ্যার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজু পট্টনায়ক বোধহয় বছর দেড়েক আগে, দিওয়ালির আগে ঘোষণা করেছিলেন তার সরকারে আর কোনো কন্ট্রাকচুয়াল এমপ্লয়ি থাকবে না, সবাই পার্মানেন্ট। অসম পারে, উড়িষ্যা পারে, আর আমরা পারি না। কারোরই কিন্তু কোনো সামাজিক কর্মসূচির প্রকল্প নেই তা নয়, সেই প্রকল্পগুলোর দায়ভার তারা নেয়, আবার সরকারি চাকরির সুযোগটাও তৈরি করার চেষ্টা করে। আর কেন্দ্রের সঙ্গে নবীনবাবুও পায়ে পা লাগিয়ে ঝগড়া করতেন না, আর আসামে তো ডাবল ইঞ্জিনের সরকার। পদে পদে কেন্দ্রীয় সরকারের বিরোধিতা করবেন, পায়ে পা লাগিয়ে ঝগড়া করবেন। আপনি যদি এই মূর্তিতে থাকেন, এই ভূমিকায় থাকেন, তাহলে কেন্দ্রীয় সরকারের কি দায় পড়েছে পশ্চিমবঙ্গের প্রতি উদারহস্ত হওয়া? আমরা চেয়ে চেয়ে দেখব চন্দ্রবাবু নাইডু 60,000 কোটি টাকার স্পেশাল প্যাকেজ নিয়ে যাবে, নীতিশ কুমার রাজ্যের উন্নয়নের জন্য স্পেশাল প্যাকেজ নিয়ে যাবে, আর আমাদের হাতে পড়ে থাকবে পেন্সিল। তীব্র স্বরে রাজনৈতিক অভিযোগ, পায়ে পা লাগিয়ে ঝগড়া, আর বাস্তব হলো সরকারি চাকরির শূন্য পদে খুব প্রয়োজন হলে তবেই নিয়োগ, আর শূন্য পদের সর্বোচ্চ 50% নিয়োগ। নতুন কোনো ভবন নির্মাণ নয়, ভবনের রক্ষণাবেক্ষণ খুব জরুরি না হলে তা নয়। কোন জায়গায় দাঁড়িয়ে আছি আমরা এই সিদ্ধান্ত থেকে সহজেই বোঝা যায়। বঙ্গবাসীর ঘুম কি ভাঙবে এবার?